বার্ষিক রাশিফল নিয়ে আমার আলোচনা চলছে। এর আগের 3টি ভিডিওতে মেষ থেকে ধনু এই 9টি রাশি লগ্নের জাতকদের এই বছর অর্থাৎ 2025 সাল কেমন যাবে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে রাশিচক্রের শেষ 3টি রাশি মকর, কুম্ভ এবং মীন এই 3টি রাশি লগ্নের জাতকদের এই নতুন বছর কেমন যাবে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। এই 3টি রাশি মকর, কুম্ভ এবং মীন এই 3টি রাশির জাতকদের এই বছর বিশেষ কিছু পরিবর্তন হবে। এই 3টি রাশিরই বর্তমানে শনি সাড়ে সাতি চলছে, কিন্তু এই বছর মকর রাশির শনি সাড়ে সাতি শেষ হবে। কুম্ভ রাশির শনি সাড়ে সাতির সব থেকে ডিফিকাল্ট ফেজ অর্থাৎ শনি সাড়ে সাতির সেকেন্ড স্টেজ শেষ হবে এবং মীন রাশি শনি সাড়ে সাতির সেকেন্ড স্টেজ শুরু হবে। অতএব এই যে বছরটা এইটা এই 3টি রাশির জাতকদের জন্য বিশেষভাবে একটা পরিবর্তনের সময়। তাই আপনার এই 3টি রাশির মধ্যে যে কোনো একটি রাশি যদি আপনার জন্ম রাশি হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। অতএব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। প্রথম কথা আমি বলবো, এই যে শনি সাড়ে সাতি নিয়ে আমি একটু বলি। অনেকেই জানেন বা অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য বিশেষভাবে বলি, শনি সাড়ে সাতি সবসময় রাশি থেকে বিচার করা হয়, লগ্ন থেকে নয়। অনেকেই প্রশ্ন করেন লগ্ন আমার এই, যেমন মকর রাশির ক্ষেত্রে আমি বলছি সাড়ে সাতি শেষ হবে। অনেকের প্রশ্ন থাকে আমার তো মকর লগ্ন, তাহলে কি আমার কি সাড়ে সাতি চলছে? না, লগ্ন থেকে সাড়ে সাতির বিচার করা হয় না, রাশি থেকে সাড়ে সাতির বিচার করা হয়। এবং এই যে সাড়ে সাতি বলা হচ্ছে তার মূল কারণ হচ্ছে শনি এক একটি রাশিতে দীর্ঘ সময় ধরে ট্রানজিট করে এবং যখনই শনি চন্দ্র অর্থাৎ জন্ম রাশির আগের রাশি, জন্ম রাশি এবং জন্ম রাশির ঠিক পরের রাশি, এই 3টি রাশির উপর দিয়ে যখন শনি ট্রানজিট চলে আড়াই 7.5 বছর, তখনই এই 7.5 বছরের এই সময়টাকে বলা হয় শনির সাড়ে সাতি। কারণ 7.5 বছরের সময়, তাই শনি সাড়ে সাতি। এবং এই শনি সাড়ে সাতিকে বিশেষ তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বলা হয়, তার কারণ শনি সাড়ে সাতি অর্থাৎ চন্দ্রের উপর দিয়ে শনি, চন্দ্রের আগে, চন্দ্রের উপর এবং চন্দ্রের ঠিক পরের রাশি দিয়ে যখন শনি পাস করে, তখন দেখা যায় যে কিছু মানসিক টেনশন, কিছু মানসিক প্রবলেম, কাজে কর্মে বাধা ইত্যাদি জাতককে ফেস করতে হয়। তাই জন্যই বলা হয় যে শনির সাড়ে সাতি একটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং অনেকের ক্ষেত্রে ভীষণ কষ্টকারক একটা সময় হয়। তো এই বিষয়ে পরে আলোচনা করব। তো এই বছর কিন্তু এই সাড়ে সাতির দিক থেকে 3টি রাশিরই কিছু বিশেষ পরিবর্তন হচ্ছে। আমরা যখনই কোনো বার্ষিক রাশিফলের বিচার করি, তখন প্রথম যেই বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটি হলো 4টি স্লো মুভিং গ্রহের ট্রানজিটের উপর। তো এই 4টি স্লো মুভিং গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি এবং রাহু কেতু। আমরা জানি রাহু কেতু কোনো গ্রহ নয়, গ্রহ হিসেবে রাহু কেতুর কোনো অস্তিত্ব আমাদের সৌরমণ্ডলে নেই। কিন্তু যেহেতু রাহু কেতুর অ্যাক্সিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হয়, আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে, তাই রাহু কেতুকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ হিসেবে ধরা হয়েছে। তো এই 4টি গ্রহ, এই 4টি স্লো মুভিং গ্রহই কিন্তু এই বছর রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি এই বছর 3বার রাশি পরিবর্তন করছে। এখন বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে বৃহস্পতি ট্রানজিট চলছে। বৃষ থেকে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে 14ই মে এবং মিথুন রাশি থেকে বৃহস্পতি অতিচার গতিতে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে 18ই অক্টোবর এবং সেইখান থেকে বৃহস্পতি পুনরায় মানে 18ই অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশিতেই বৃহস্পতি বক্রী হবে আগামী নভেম্বরে এবং বক্রী হয়ে বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে 5 ডিসেম্বর। অতএব 3বার
বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। বৃহস্পতির এই গোচর, এই ট্রানজিট, তিনবার রাশি পরিবর্তন করার এই ট্রানজিট অনেকের ক্ষেত্রে, অর্থাৎ কিছু কিছু রাশি লগ্নের জন্য বিশেষ কিছু সুযোগের সূচনা করবে, বিশেষ কিছু শুভ পরিবর্তন দেবে। আবার কিছু কিছু রাশি লগ্নের জন্য এই বৃহস্পতির এই ট্রানজিট কিছু কিছু রাশি লগ্নের জন্য কিছুটা সমস্যারও কারণ হবে, কিছুটা নেগেটিভ প্রভাব দেবে। সেই বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি অন্যান্য রাশি লগ্নের ক্ষেত্রে। এই তিনটি রাশির ক্ষেত্রেও বা এই তিনটি রাশি লগ্নের ক্ষেত্রেও আমি বলবো। এবং শনি এই বছর রাশি চেঞ্জ করছে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে শনির ট্রানজিট চলছে। কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং রাহু কেতু এই বছর রাশি পরিবর্তন করছে। রাহু বর্তমানে মীন রাশিতে ট্রানজিট করছে, মীন থেকে রাহু কুম্ভ রাশিতে, এবং কেতু বর্তমানে কন্যা রাশিতে ট্রানজিট করছে, কন্যা থেকে সিংহ রাশিতে কেতু প্রবেশ করবে। আমরা জানি রাহু কেতু সবসময় বক্র গতিতে রাহু কেতু ট্রানজিট চলে, তাই জন্য রাহু কেতু পিছনের দিকে আসে। অন্যান্য রাশি অন্যান্য গ্রহ অ্যান্টি ক্লকওয়াইজ গোচর করে বা ট্রানজিট করে, কিন্তু রাহু কেতু সবসময় ক্লকওয়াইজ ট্রানজিট করে এবং রাহু কেতু সমসপ্তমে, একে অপরের সমসপ্তমে থাকে এবং সবসময় একসঙ্গেই রাহু কেতুর ট্রানজিট হয়। তো এইটা প্রথমত এই বছরের যে গ্রহগত একটা পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আজকের আলোচনার প্রথম রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমি যেমন আগে বললাম, শনির সাড়ে সাতি শেষ হবে এই বছর 29শে মার্চ 2025 শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে এবং মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতি শেষ হবে। শনির সাড়ে সাতি শেষ হওয়া মানে মকর রাশির জাতকদের নানা রকম সমস্যা যে 7.5 বছর ধরে চলেছে, 7.5 বছর ধরে মকর রাশির জাতকরা যে সমস্যা ফেস করেছেন, সংঘর্ষ ফেস করেছেন নানা দিক থেকে, কর্মের দিক থেকে, কর্মজীবনের সমস্যা, আর্থিক সমস্যা, রিলেশনের জায়গায় সমস্যা, কারো কারো শুভ মানে নানা রকম অশুভত্ব কেউ কেউ ফেস করেছেন জীবনে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করে নিজস্ব জন্মছকের উপরে, শনির অবস্থানের উপরেও অনেকটাই নির্ভর করে। কিন্তু সাধারণভাবে একটা যে মানসিক সমস্যা, মানসিক যে আত্মবলের অভাব, কি করব ভেবে পাচ্ছি না, এরম ধরনের একটা সিচুয়েশন স্বাভাবিকভাবেই মকর রাশির জাতকদের ফেস করতে হয়েছে এবং সেই জায়গাটা একেবারে পরিবর্তিত হবে এবং আস্তে আস্তে অনেক সমস্যার সমাধান হবে। অনেকের ক্ষেত্রে প্রিয়জনকে হারাবার বা প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হওয়ারও ঘটনা এই সময় ঘটেছে। এই সমস্ত সমস্যার এইসব সমস্যা দূর হবে। মানসিক বল, আত্মবল এই সময় আস্তে আস্তে বাড়বে এবং জীবনযাত্রা আগের থেকে অনেক শুভ পরিবর্তন হবে। প্রথম বলি বৃহস্পতির কথা। মকর রাশির ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশভাবে অধিপতি বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে মকর রাশি 5th হাউসে, পঞ্চমভাবে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক হয়। ফলে গত 2024 সালের মে মাস থেকে বৃহস্পতির এই ট্রানজিট শুরু হয়েছে মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হয়েছে। অনেকের ক্ষেত্রে এই পঞ্চম ভাব যে যে দিকগুলোকে নির্দেশ করে, যেমন শিক্ষা, বুদ্ধি, মেধা, সন্তান, প্রণয়ের সম্পর্ক, এই সব দিক থেকে কিন্তু মকর রাশি এবং লগ্নের জাতকরা নানা সুফল পেয়ে এসেছেন। প্রথমত বলি পঞ্চম ভাব শিক্ষার ভাব। অতএব শিক্ষার যে কোনো স্তরের শিক্ষার্থী, স্কুল স্তর হোক, কলেজ গোয়িং শিক্ষার্থী হোক, বা যারা পোস্ট গ্র্যাজুয়েশন, গবেষণা, এই সমস্ত শিক্ষার্থীদের জন্য এই বছরটা আগামী 14ই মে পর্যন্ত অত্যন্ত শুভ একটা ফলদায়ক সময়। যারা কোনো নতুন কোর্স করতে চাইছেন তাদের জন্য শুভ। যারা এই সময় কোনো পরীক্ষা দেবেন,
যেমন মাধ্যমিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, মে মাসের আগে যে পরীক্ষাগুলো, এই সময় পড়াশুনোর ওপর বিশেষভাবে মনোযোগ দিলে পরে, পড়াশুনোর ব্যাপারে ফোকাস থাকলে এবং সঠিকভাবে মনোযোগ দিতে পারলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। সন্তানের দিক থেকে এই সময়টা অত্যন্ত শুভ। যারা সন্তানের দিক থেকে কোনো সমস্যায় ছিলেন, বিশেষ করে মকর রাশির জাতকদের বলছি, যাদের সাড়ে সাথী চলছিল, সন্তানের দিক থেকে কোনো সমস্যায় ছিলেন, এই সময় সেই সমস্যা দূর হবে, সন্তানের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের সন্তান নেই, সন্তানের জন্য চেষ্টা করছেন, এই সময় যদি কোনো ট্রিটমেন্ট বা IVF জাতীয় কোনো কিছু করাতে চান, এই সময় এখনও সময় রয়েছে। আগামী 14ই মে পর্যন্ত এই সময়ের মধ্যে করালে শুভ ফল পাবেন। যারা যে কোনো ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত, যারা কোনো লেখালেখির কাজের সঙ্গে যুক্ত, যারা শিক্ষকতা করেন, যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত, যারা নাটক, অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত, যে কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থেকেছে এবং এখনও সেই সময়টা থাকবে আগামী 14ই মে পর্যন্ত। এবং এখান থেকে মকর রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি, নবম এবং একাদশ ভাবের ওপর বৃহস্পতির দৃষ্টি, ফলে অত্যন্ত শুভ বলা হয়। বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ হয়। তার ফলে মকর রাশির জাতক যারা, তাদের বর্তমানে নিজেদের ব্যক্তিত্বের ওপরে বৃহস্পতির একটা প্রভাব থাকবে। ফলে যে কোনো জায়গায়, সেটা কর্মক্ষেত্র হোক, সেটা নিজের বাড়ি হোক, বন্ধুমহল হোক, একটা সম্মান তারা পাবেন, বা সমাজে যারা সম্মানীয় ব্যক্তি তাদের সঙ্গে মেশার বা তাদের সঙ্গে ওঠা বসা করার একটা সুযোগও পাবেন মকর রাশি এবং লগ্নের জাতকরা। এবং নবম ও একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। নবম ভাব ভাগ্যের ভাব এবং আধ্যাত্মিকতার ভাব, ধর্মের ভাব, পিতার ভাব, এই দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন মকর রাশি এবং লগ্নের জাতকরা। যারা কোনো তীর্থ ভ্রমণে যেতে চাইছেন, তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের বিদেশ যাত্রার কোনো প্ল্যানিং আছে, এই সময় বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকবে। পিতার স্বাস্থ্য যাদের খারাপ চলছিল, পিতার দিক থেকে কোনো সমস্যা ছিল, সেই সমস্যা দূর হবে, পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার সঙ্গে রিলেশন ভালো থাকবে এবং পিতার আশীর্বাদ, পিতার সহযোগিতা পাবেন এবং পিতৃস্থানীয় যে কোনো মানুষের সহযোগিতা পাবেন। যারা আপনার কর্মজীবনে, যারা আপনার সুপিরিয়র, চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যারা আপনার বস, তাদের সঙ্গে আপনার রিলেশন ভালো হবে। যাদের এই ধরনের রিলেশনে কোনো প্রবলেম ছিল সাড়ে সাতির সময়, আমি মকর রাশির কথা বলছি, তাদের কিন্তু সেই রিলেশন ভালো হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। একাদশ ভাব আয় উন্নতির ভাব। কোনো প্ল্যানিং যেটা আপনার অনেক দিন ধরে ছিল, কিছুতেই সেটা সাকসেসফুল হচ্ছিল না, কোনো স্বপ্ন, সেটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। আয় এবং উন্নতি অবশ্যই হবে। এই যে সময়টা, এই সময়টাকে আমি বলবো অবশ্যই কাজে লাগান। কোনো পেন্ডিং কাজ থাকলে, কোনো স্বপ্ন থাকলে, কোনো প্ল্যানিং থাকলে, সেইটাকে অবশ্যই কাজে লাগান। এই সময় সুফল পাবেন। এবং বড় ভাই বা বড় ভাতৃস্থানীয় কারোর সহযোগিতাও এই সময় পাবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুব শুভ ফলদায়ক সময়। এরপরে 14ই মে 2025-এ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃষ থেকে মিথুন রাশি, অর্থাৎ মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবে বৃহস্পতি বলা হয় বিশেষ শুভ ফলদায়ক হয় না। ষষ্ঠ ভাব রোগ, রিপু, ঋণ ইত্যাদির ভাব, প্রতিযোগিতামূলক পরীক্ষার ভাব। তাই এই দিক থেকে কিছু জটিলতা, কিছু সমস্যা ইত্যাদি আসতে পারে মকর রাশি এবং লগ্নের জাতকদের। এই সময়টায় স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠভাবে বৃহস্পতির গোচর, কারোর যদি পেট সংক্রান্ত কোনো প্রবলেম থেকে থাকে সেটা বাড়বে, বা অনেকেরই লিভার বা পেট সংক্রান্ত কোনো সমস্যা হবে। যে কোনো কাজে
প্রচেষ্টা প্রচুর করতে হবে, পরিশ্রম প্রচুর করতে হবে। যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়া, সমস্যা হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা চাকরি করেন, আপনার সাবঅর্ডিনেট যারা, আপনার অধীনে যারা কাজ করে, তাদের সঙ্গে কোনো রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তারা আপনার বিরোধিতা করতে পারে। বা সবসময় মনে রাখতে হবে, এই যে সময়টা অর্থাৎ 14ই মে থেকে অক্টোবরের 18 তারিখ পর্যন্ত, এই সময়টায় কিন্তু কোনো বিবাদ বিরোধ এই ধরনের কোনো সমস্যায় জড়ালে কিন্তু সেটা ভালো হবে না, তার নানা রকম খারাপ পরিণতি হওয়ার সম্ভাবনা আছে। এই সময়টা যতটা সম্ভব নিজেকে একটুখানি এই সব সমস্যা থেকে দূরে রাখা উচিত এবং ঠান্ডা মাথায় এই সময় যে কোনো ডিসিশন নেওয়া উচিত। কর্মক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাড়িতেও প্রবলেম হতে পারে। বাড়িতে আপনার যারা সহযোগী, বাড়িতে যারা আপনার অধীনে, যারা আপনার স্টাফ, আপনাকে সাহায্য করে, কাজের যারা কাজ করে আপনার বাড়িতে, তাদের সঙ্গেও ভালো রিলেশন রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো থাকবেন। নাহলে কিন্তু তাদের তরফ থেকেও কোনো প্রবলেম আপনাকে এই সময় কষ্ট দিতে পারে, টেনশানে ফেলতে পারে। এবং এই সময় অর্থাৎ 14ই মে, এই বছর 14ই মে যখন বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে দ্বিতীয়, দশম এবং দ্বাদশভাবে। তো দ্বাদশ এবং বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি থাকবে। বিদেশ যাত্রার জন্য কিন্তু এই সময়টা ভালো হবে। যারা বিদেশে যেতে চাইছে, এই সময় বিদেশ যাত্রার জন্য সময়টা ভালো। এবং খরচা, এই সময় খরচা হবে, হতে পারে সেই খরচাটা কোনো ভালো দিকে হলো, কিন্তু খরচা হবে। এবং কর্মজীবনের জন্য এই সময়টা বিশেষভাবে সতর্ক থাকার সময়। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। কর্মজীবনে কিছু প্রবলেম, কিছু সমস্যা থাকলেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি, তাই কিছু পরিশ্রম করতে হবে, কিন্তু কর্মজীবনে কিছু ভালো, কিছু উন্নতি হওয়ারও কিন্তু সমস্যা থাকবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পরিশ্রম, ষষ্ঠভাবে বৃহস্পতি, অর্থাৎ কিছু পরিশ্রম করতে হবে, ঠান্ডা মাথায় থাকতে হবে, কর্মজীবনের প্রতি অত্যন্ত ফোকাস থাকতে হবে, তাহলে কিন্তু কর্মজীবনের সমস্যা কম আসবে। এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি, কথাবার্তায় অত্যন্ত সচেতন হতে হবে। কথাবার্তায় সচেতন হতে হবে। আর্থিক সঞ্চয় এই সময় হতে পারে কম হতে পারে। কথাবার্তায় এই জন্য সচেতন হতে হবে, কঠোর কথার কারণে কিন্তু অনেকের সঙ্গে রিলেশনের জায়গায় প্রবলেম হতে পারে। সেটা আপনার নিজস্ব বাড়ির আপনার সদস্যদের সঙ্গেও আপনার কথার জন্য কোনো প্রবলেম হতে পারে, বা আপনার কর্মজীবনে, কর্মক্ষেত্রে নিজের যারা সাবঅর্ডিনেট, তাদের সঙ্গে কথাবার্তায় পটু কথা বা কঠোর কথা বলার জন্য কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই দিকগুলোতে একটুখানি সতর্ক থাকলে পরে এই সমস্যাগুলো হবে না। এই সমস্যাগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারবেন। এরপর আসি 18ই অক্টোবর। 18ই অক্টোবর বৃহস্পতি আবার রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি এই কর্কট রাশিতে খুব কম সময় থাকবে, কিন্তু মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমভাবে বৃহস্পতির এই গোচর ট্রানজিট, এটা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং এই সপ্তম ভাব থেকে বৃহস্পতির এই ট্রানজিটের ফলে আবার রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে তৃতীয়ভাবে, এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এর ফলে প্রথম কথা, রাশির উপর বৃহস্পতির দৃষ্টি এটা অত্যন্ত শুভ। এবং তৃতীয় ভাব অর্থাৎ যোগাযোগের ভাব এবং পরাক্রম, পুরুষার্থের ভাব, সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি থাকবে, কাজে কর্মে উৎসাহ, আগ্রহ, ক্যাপেবিলিটি, এই সব কিছুর দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন মকর রাশি এবং লগ্নের জাতকরা। এবং একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ আয়, উন্নতি এবং প্রাপ্তি, এই জায়গাটা থাকবে এবং এইগুলোর দিক থেকেও শুভ ফল পাবেন। যোগাযোগ, ভালো যোগাযোগ হবে, যেই যোগাযোগের ফলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। অতএব এই যে ট্রানজিটটা, যখন বৃহস্পতি সপ্তমভাবে আসবে কর্কট রাশিতে, উচ্চ রাশিতে বৃহস্পতি তার তুঙ্গ রাশিতে, উচ্চ রাশিতে যখন বৃহস্পতি প্রবেশ করবে, অল্প সময়ের জন্য হলেও
কর্কট রাশি মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হবে। এরপরে বৃহস্পতি 5 ডিসেম্বর বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশি অর্থাৎ আবার ষষ্ঠভাবে, এবং ষষ্ঠভাবে বৃহস্পতি প্রবেশ করার জন্য যে পরিবর্তন হতে পারে, যে দিক থেকে সাবধানে থাকতে হবে, যেমন বললাম তেমন সাবধানে থাকলে সমস্যা অনেক কম হবে। এবার আসি শনির কথায়। মকর রাশির জন্য শনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শনি হচ্ছে লগ্ন বা রাশির অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে দ্বিতীয় ভাবেই শনির অবস্থান চলছে মকর রাশির জন্য, অর্থাৎ যাদের জন্মছক অনুযায়ী, জন্ম সময় অনুযায়ী যাদের মকর রাশি, তাদের কিন্তু শনির লাস্ট ফেজ চলছিল। সাড়ে সাতি মানে প্রথম 5 বছর, যে রাশির জন্ম রাশির আগের 2.5 বছর এবং জন্ম রাশির ওপরের যে 2.5 বছর, এই দুটো ফেজ অত্যন্ত অনেকের ক্ষেত্রে অত্যন্ত কষ্টদায়ক হয়। বিশেষ করে যাদের জন্মছকে শনি নিচস্থ থাকে বা শনি অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত থাকে, রাহু যুক্ত হয়ে থাকে, মঙ্গল যুক্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রথম যে 5 বছর, এই 5 বছর অত্যন্ত কঠোর হয় এবং বলা হয় শনি পরীক্ষা নেয়। শনি একটা কার্মিক গ্রহ এবং কর্মজীবনের প্রতি যদি কোনো রকমভাবে মানে অমনোযোগী হওয়া যায় বা কর্মজীবনের প্রতি ফোকাসড না হওয়া যায়, তাহলে নানা রকমভাবে শনি কষ্ট দেয়। বা যারা কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাদের এই সময়টা নানা রকম কষ্ট হয়। এছাড়াও এই যে সময়টা, এই যে প্রথম 5 বছর, এই প্রথম 5 বছর নানা রকম প্রবলেম, সমস্যা, মানসিক সমস্যা, লোকে ভুল বোঝে এবং লোককেও জাতক ভুল বোঝে, এই ধরনের সমস্যা হয়। প্রিয়জনের থেকে অনেক সময় প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জাতক, বা অনেক সময় প্রিয়জনের মৃত্যু হয়। এই ধরনের কষ্ট অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে শনি সাড়ে সাতির সময় হয়। কিন্তু শনি সাড়ে সাতির যে লাস্ট ফেজ, অর্থাৎ শেষ যে 2.5 বছর, সেই 2.5 বছরে কিন্তু অনেকটা সমস্যা কম হয় এবং সেই 2.5টা বছর অনেক দিক থেকে ভালো হয়। এবং বলা হয় যে এই 2.5 বছর শনি যা কিছু নেয় সেগুলো আবার যেন এই 2.5 বছর ফেরত দেয়। অর্থাৎ মানুষ অনেকটা 5 বছরের যে অভিজ্ঞতা, সেটার মাধ্যমে মানুষ অনেকটাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অনেকটা ঠিক হয়, কর্মজীবনের জন্য ঠিক হয় এবং শনির যে দুষ্প্রভাব সাড়ে সাতি সেটা কম হয়। তার ফলে যে লাস্ট 2.5 বছরের যে ফেজটা, সেটা অনেকটা কষ্ট কম হয়, সেটা অনেকটাই আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তিত হয়, ভালোর দিকে যায়। ফলে এই যে সময়টা 2.5 বছর, কুম্ভ রাশিতে যে 2.5 বছর শনির ট্রানজিট চলেছে, সেই 2.5 বছর কিন্তু কিছুটা অনেকটাই অনেকের ক্ষেত্রে শনির প্রভাব, সাড়ে সাতির দুষ্প্রভাব কম হয়েছে। এবং শনি সেই সময়, অর্থাৎ এখনও যে সময়টা চলছে, আগামী 29শে মার্চ পর্যন্ত এই শনি কুম্ভ রাশিতে থাকবে এবং কুম্ভ রাশিতে থেকে শনির দৃষ্টি থেকেছে এবং থাকছে দ্বিতীয়ভাবে। শনির দ্বিতীয়ভাবে অবস্থান এবং শনির দৃষ্টি থাকছে চতুর্থ, অষ্টম এবং একাদশভাবে। দ্বিতীয় ভাব অর্থের ভাব, সেখানে শনির অবস্থান আর্থিক দিকে নিশ্চয়ই আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই শুভ হয়েছে। কুম্ভ রাশি এবং লগ্ন উভয় জাতকদের জন্যই শনির এই ট্রানজিটটা দ্বিতীয়ভাবে, বিশেষ করে কুম্ভ রাশিতে শনি সব থেকে ভালো মানে ভালো থাকে। অতএব এই জায়গায় শনির এই যে ট্রানজিট, এটা শুভ ফলদায়ক হয়েছে, শুভ ফল হচ্ছে। এবং চতুর্থ, অষ্টম এবং একাদশ ভাবে শনির দৃষ্টি, যার কারণে পারিবারিক দিক থেকে যাদের খুব প্রবলেম ছিল সাড়ে সাতির প্রথম 5 বছরে, সেই প্রবলেম অনেকটা কম হয়েছে। এখনও যে সময়টা আছে আগামী 29শে মার্চ পর্যন্ত, এই সময়টায়
অনেকটা কম হবে, এবং এই 29শে মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা কোনো প্রপার্টি কিনতে চাইছেন, কোনো ফ্ল্যাট বা কোনো জমি জায়গা প্রপার্টি, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে, কিনতে পারবেন। বা যারা কোনো বাড়ি পরিবর্তন করতে চাইছেন, যারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছেন, কিনতে চাইছেন, এই সব কিছুর জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং পারিবারিক দিক, যেমন বললাম, পারিবারিক দিকে ভালো হবে। অনেকে নিজের বাড়ি বাসস্থান চেঞ্জ করবেন এই সময়, এবং মায়ের সঙ্গে রিলেশনের দিক থেকে ভালো সময়টা, এবং যাদের মায়ের কোনো স্বাস্থ্যের কোনো সমস্যা ছিল, শারীরিক কোনো সমস্যা ছিল, সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, অষ্টমভাবে শনির দৃষ্টি থাকার জন্য যারা কোনো গুপ্ত বিদ্যা চর্চা করেন, কোনো গুপ্ত সাধনা যারা করেন, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ হবে, তাদের কিছু উপলব্ধি হবে এই সময়। এবং যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে, শুভ হবে। এবং এই সময়টা যেহেতু অষ্টম ভাব কিন্তু একটা আধ্যাত্মিকতার ভাব, এই আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। যে জন্য আমি বললাম যে যারা কোনো গুপ্ত সাধনার সঙ্গে যুক্ত বা কোনো গুপ্ত বিদ্যা যারা চর্চা করে, তাদের জন্য এই সময়টা ভালো হবে। এবং পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকার সূত্র থেকে যদি কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে এবং সেখানে যদি কোনো লিটিগেশন থেকে থাকে, তাহলে এই সময় সেই লিটিগেশনটা কেটে যাবে এবং সম্পত্তি প্রাপ্তির জায়গায় শুভ ফল এই সময় পাওয়া যাবে, সম্পত্তি পেতে পারে। তো এই সময়টা এখনো আগামী 29শে মার্চ পর্যন্ত এই সময়টা চলবে। এরপরে শনি ট্রানজিট হবে তৃতীয়ভাবে মীন রাশিতে। যখনই শনি প্রবেশ করবে, মকর রাশির জন্য সাড়ে সাতি শেষ হবে। এটা একটা অত্যন্ত একটা শুভ ফলদায়ক সময় আমি বলবো। সাড়ে সাতির যে কষ্ট, যারা খুবই কষ্ট পেয়েছেন, তারা কিন্তু এই সময় থেকে সাড়ে সাতি থেকে মুক্ত হতে পারবেন। সকলকে বলছি, মানে যাদের মকর রাশি, তারা সকলে সাড়ে সাতি থেকে মুক্ত হবেন, সাড়ে সাতির কষ্ট থেকে, সাড়ে সাতির দুষ্প্রভাব থেকে মুক্ত হবেন। যারা অত্যন্ত কষ্টে দিন কাটিয়েছেন, তারা এই সময় আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন তারা অবশ্যই অনুভব করবেন। এবং তৃতীয়ভাবে শনি মানে অত্যন্ত শুভ। শনি যখনই তৃতীয়, ষষ্ঠ, একাদশভাবে অশুভ গ্রহ, যেটাকে আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে পাপগ্রহ বলা হয়, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা যখনই তৃতীয়, ষষ্ঠ এবং একাদশভাবে যখন এই গ্রহগুলি অবস্থান থাকে, ট্রানজিট থাকে, তখন কিন্তু কিছু শুভ ফল পাওয়া যায়। যেমন এই ক্ষেত্রে মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে শনি ট্রানজিট হওয়া, এটা অত্যন্ত শুভ। পরাক্রমের ভাবে রাশির অধিপতি, লগ্নের অধিপতি পরাক্রম ভাবে, মানে পরাক্রম বাড়বে, কনফিডেন্স বাড়বে, আত্মবল বাড়বে, এবং যে কোনো কাজে কর্মে উৎসাহ, উদ্দীপনা, এগিয়ে যাওয়ার প্রেরণা, এনার্জি, এগুলো বাড়বে। অত্যন্ত শুভ। কিন্তু এখানে আমি একটা কথা অবশ্যই বলবো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু মীন রাশির উপর দিয়ে রাহুর ট্রানজিট চলছে, ফলে শনি সেখানে রাহু যুক্ত হয়ে যাবে। শনি রাহু যদিও একে অপরের শত্রু নয়, কিন্তু এখানে মনে রাখতে হবে শনি এবং রাহু যখনই কনজাংশন হয়, সেটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ যোগ বলা হয়। তাই শনি রাহু তৃতীয় ভাবে মানে এটা একটা অত্যন্ত সাবধান এবং সতর্ক থাকার সময়। আপনার প্রথম কথা, নিজের মেজাজ, নিজের টেম্পারামেন্টকে অসম্ভব সংযত করতে হবে, যেহেতু তৃতীয় ভাব মানে পরাক্রমের ভাব। তো রাহু এবং শনির এই জায়গায় এই জায়গায় কনজাংশন এবং একসঙ্গে এই যে ট্রানজিট, এটা কিন্তু শুভ নয়। এবং রাহু 18ই মে পর্যন্ত রাহুর এখানে ট্রানজিট থাকবে, গোচর থাকবে, রাহু এখানে থাকবে। শনি রাহুর এই কনজাংশন অত্যন্ত সতর্ক থাকার সময় মকর রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই
উভয় জাতকদেরই অত্যন্ত সাবধানে থাকার সময়। কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। মনে রাখতে হবে রাহু হচ্ছে কামনা, বাসনা, লোভ, মায়া, মমতার গ্রহ, এবং রাহু সব সময় জাতককে ভুল পথে পরিচালিত করার একটা প্রবণতা রাহুর মধ্যে থাকে, এবং রাহু জাতককে বিভ্রান্ত করে, ভুল ডিসিশন নেওয়ায়, অসামাজিক অনৈতিক কাজের প্রতি প্রভাবিত করে রাহু। অতএব এই সময়টা অত্যন্ত সাবধানে কাটাতে হবে। এবং এই 18ই মের পর থেকে শনি যে তৃতীয় ভাবে শনির 2.5 বছর ট্রানজিট থাকবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট। এই সময় যে কোনো যারা কোনো কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময়। যারা কোনো এজেন্সির কাজ করেন, পাবলিক রিলেশনের কোনো কাজ করেন, যাদের নিজস্ব প্রফেশন রয়েছে, এই সব কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোনো মিডিয়ার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ার সঙ্গে বা প্রিন্টিং মিডিয়ার, যে কোনো মিডিয়ার কাজের সঙ্গে যারা যুক্ত, এবং এই সময়টা শত্রু জয় করার একটা সময়। অর্থাৎ আপনার যদি শত্রু থেকে থাকে, বিরোধী পক্ষ থেকে থাকে, এই সময় তারা আপনার দ্বারা প্রভাবিত থাকবে এবং আপনার সঙ্গে একটা সুষ্ঠু সমঝোতায় তারা আসবে, এবং এই সময়টি অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং এই সময় শনির দৃষ্টি থাকবে পঞ্চম, নবম এবং দ্বাদশ ভাবে। শনির এই যে দৃষ্টি, পঞ্চম, নবম, দ্বাদশ ভাবে শনির দৃষ্টি, এর ফলে পঞ্চম ভাব শিক্ষার্থী যারা শিক্ষার জন্য ভালো, এবং সন্তানের দিক থেকে যাদের কোনো প্রবলেম ছিল, সন্তানের দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ। এবং এই সময়টা নবম ভাগ্যের দিক থেকে যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত হতে চাইছেন, এই সময়টা কাজে লাগাতে পারেন। এই সময় শুভ ফল পাওয়া যাবে। এবং আধ্যাত্মিকতার দিক থেকেও কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। ভাগ্যের 7 এই সময় পাবেন। মানে প্রত্যেক কাজে যে আমরা যে একটা ফিল করি যে ভাগ্য কোথাও না কোথাও ভাগ্য আমাদের সাপোর্ট করছে অথবা করছে না, আমি প্রচেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, যেটা আমার প্রাপ্য বলে আমি মনে করছি পাচ্ছি না, সেই জায়গাগুলো কিন্তু এই সময় অনেকটা পজিটিভ হবে। অর্থাৎ আপনি ফিল করবেন কোথাও ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে। তো বিদেশ যাত্রার জন্য ভালো, আধ্যাত্মিকতার জন্য ভালো, এবং দ্বাদশ ভাবকেও প্রভাবিত করছে। অতএব শনির এই প্রভাবে এই সব দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অতএব আমি বলবো এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন। এবং শনি 2.5 বছর, আগামী 2.5 বছর এই মীন রাশিতে থাকবে। অতএব মকর রাশির জন্য এবং মকর লগ্নের জন্য এই শনির এই ট্রানজিট, তৃতীয়ভাবে শনির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহায়ক হবে। এবার আসি রাহু কেতুর কথায়। বর্তমানে রাহু, যেমন আগেই বললাম আমি, রাহু এখন মীন রাশিতে, অর্থাৎ এই 29শে মার্চের পর রাহু এবং শনির এই কনজাংশন, এই সময়টাকে অত্যন্ত সাবধানে কাটাতে হবে, সতর্কভাবে কাটাতে হবে। অতি আত্মবল অনেক সময় ক্ষতির কারণ হয়, অনেক সময় ভুল ডিসিশন নেওয়া, সেই জায়গাগুলোতে অবশ্যই খুবই সতর্ক হতে হবে। এরপরে রাহু আসছে কুম্ভ রাশিতে, অর্থাৎ মকর রাশি এবং লগ্নের দ্বিতীয়ভাবে রাহু। বলা হয় রাহুর, কুম্ভ রাশিটা রাহুরও রাশি, শনির যেমন রাশি তেমন কুম্ভ রাশির রাহুরও রাশি বলে মনে করা হয় আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে। কিন্তু দ্বিতীয়ভাবে রাহু নানা রকম সমস্যাও দেয়, যেমন এই ট্রানজিটটা, রাহুর এই ট্রানজিটটাও কিন্তু শুভ নয়, বরং তৃতীয়ভাবে রাহু অনেকটা বেটার পজিশন দিয়েছিল, অনেকটা শুভ পরিবর্তন দিয়েছিল। কিন্তু বর্তমানে যখন রাহু দ্বিতীয়ভাবে আসবে, প্রথম কথা হচ্ছে নিজের কথাবার্তা সাবধানে বলতে হবে, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে। কথাবার্তায় কঠোরতা, অবশ্যই কঠোরতার ব্যাপারে, মানে কঠোর কথা বলার ব্যাপারে সাবধান হতে হবে, না হলে কিন্তু রিলেশনের জায়গায় প্রবলেম আসবে। এবং দাঁতের প্রবলেম হওয়া, মুখের ভিতরের কোনো সমস্যা হওয়া,
বা চোখের কোনো প্রবলেম হওয়া এই সময় হতে পারে। খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে সাবধান হতে হবে, নাহলে পেট সংক্রান্ত প্রবলেম হওয়ার সমস্যা থাকবে। এবং রাহুর এই ট্রানজিটটা খুবই সাবধানতার সঙ্গে এই ট্রানজিটটা কাটাতে হবে। মানে এই রাহু এখানে প্রায় 1.5 বছর রাহুর এখানে থাকবে। রাহু দ্বিতীয়ভাবে, নিজের কথাবার্তা আচার আচরণে সাবধান হতে হবে, নিজের রিলেশনের জায়গায় অবশ্যই সাবধান হতে হবে, সঞ্চিত অর্থের অপব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। এইসব দিকে সাবধান হতে হবে। কেতুর বর্তমানে অবস্থান হচ্ছে, বর্তমানে কেতু 9ম ভাবে অবস্থান করছে, এরপরে কেতু কিন্তু 8ম ভাবে আসবে। 8ম ভাবে কেতু শুভ হয় না, শুভ ফলদায়ক হয় না, একমাত্র যেহেতু কেতু মোক্ষ লাভের গ্রহ, তাই কেতু 8ম ভাবে আধ্যাত্মিক উন্নতি দেয়। এছাড়া 8ম ভাবের কেতু নানা রকম শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম ইত্যাদি দেয়। শুধু আধ্যাত্মিকতার জন্য এই কেতুর অবস্থানটা শুভ মনে করা যায়। অতএব আমি বলবো যে কি করলে পরে রাহু কেতুর সমস্যা দূর হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য। প্রথমত বলবো হনুমানজির পুজো করতে হবে। হনুমান চালিসা পড়ুন, হনুমানজির পুজো করুন। এটাতে মানসিক শক্তির জন্য, আত্মবলের জন্য এটা ভালো, এবং কেতুর এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য ভালো। এছাড়া গণেশজির পুজো করতে পারেন, গণেশের পুজো করা ভালো হবে। এবং মা দুর্গার স্তব করা, রাহুর অশুভত্ব থেকে নিজেকে দূরে রাখার জন্য, অশুভত্ব থেকে মুক্ত থাকার জন্য মা দুর্গার জপ করা, মা দুর্গার পুজো করা ইত্যাদি করলে ভালো থাকবেন। এবং যারা শিবের সাধনা করেন তাদের জন্যও কিন্তু এই সময়টা শিব পুজো করা ভালো, এবং কাল ভৈরবের পুজো করা। যাদের রাহুর প্রবলেম অলরেডি রয়েছে হরোস্কোপে, তাদের আমি বলবো কাল ভৈরবের পুজো করতে, কারণ শিবেরই একটি রূপ হচ্ছে কাল ভৈরব। কাল ভৈরবের পুজো করলে রাহুর অসুবিধা, রাহুর সমস্যা দূর হয়। গেল মকর রাশি এবং মকর লগ্নের কথায়। এবার আসি কুম্ভ রাশির কথায়। বর্তমানে কুম্ভ রাশির ওপরেই শনির গোচর চলছে, অর্থাৎ এই বছর কুম্ভ রাশি থেকে শনি মীন রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ শুরু হবে আগামী 29শে মার্চ। অর্থাৎ কুম্ভ রাশির বর্তমানে যে প্রবলেম চলছে অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যাদের জন্মছকে শনি নিচস্থ বা যাদের জন্মছকে কোনো খারাপ দশা চলছে, তাদের জন্য এই 7.5 এই যে ফেজটা, গত 2-2.5 বছর ধরে যে ফেজটা চলছে, কুম্ভ রাশির ওপরে যে শনির ট্রানজিট চলছে, এটা খুব খারাপ গেছে অনেকের ক্ষেত্রেই। তো সেই জায়গাটা অনেকটাই এখন রেহাই পাবেন কুম্ভ রাশির জাতকরা, কারণ কুম্ভ রাশির থেকে শনি মীন রাশিতে প্রবেশ করবে আগামী 29শে মার্চ। প্রথম বলি বৃহস্পতির কথা। বর্তমানে বৃহস্পতির অবস্থান চলছে কুম্ভ রাশির 4র্থ ভাবে, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহস্পতি একটি শুভ ফলদায়ক গ্রহ। তার কারণ বৃহস্পতি 2য় এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং বর্তমানে 4র্থ ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, এবং 4র্থ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে 8ম, 10ম এবং দ্বাদশ ভাবে। এই ভাবগুলোতে বৃহস্পতির প্রভাব থাকছে। তার ফলে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের কি হয়েছে বা কি হচ্ছে, কারণ বৃহস্পতির এই ট্রানজিটটা চলছে গত বছর অর্থাৎ 2024-এর মে মাস থেকে, এবং বর্তমানে 14ই মে পর্যন্ত, আগামী 14ই মে পর্যন্ত বৃহস্পতির এই ট্রানজিট থাকবে। অর্থাৎ 4র্থ ভাবে বৃহস্পতির ট্রানজিট থাকবে। 4র্থ ভাব থেকে 8ম, 10ম এবং দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। তার ফলে কি হবে? প্রথম কথা হচ্ছে 4র্থ ভাবে বৃহস্পতি একটি শুভ, বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভ, পারিবারিক দিক থেকে শুভ, মানসিক দিক থেকেও শুভ।
কিন্তু যেহেতু সাড়ে একদম সাড়ে রাশির উপর দিয়ে শনি সাড়ে চলছে, তার ফলে যাদের সাড়ে চলছে তাদের যদি কোনো খারাপ দশা থেকে থাকে বা শনি নিচস্থ থেকে থাকে, তারা অনেক প্রবলেম ফেস করছেন। কিন্তু গত বছর 2024 মে মাস থেকে বৃহস্পতির এই ট্রানজিট, চতুর্থভাবে বৃহস্পতির ট্রানজিট, অনেকটাই বৃহস্পতির সহায় পেয়েছেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো, চতুর্থভাবে বৃহস্পতি, অনেকেই কোনো প্রপার্টি, কোনো ফ্ল্যাট ইত্যাদি কিনেছেন, বা যারা বিক্রি করতে চেয়েছেন প্রপার্টি, তারা এই সময় বিক্রি করতে পেরেছেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও আমি বলবো যে যাদের জন্মছকে বিশেষ কোনো খারাপ দশা যদি না চলে, তাহলে যারা প্রপার্টি বিক্রি করতে চেয়েছেন বা প্রপার্টি কিনতে চেয়েছেন, অনেকে সেটা করতে পারেন। চতুর্থ ভাব বিশেষ একটা বৃহস্পতির একটা শুভ স্থান। মায়ের দিক থেকে এই সময়টা শুভ থেকেছে। মায়ের সঙ্গে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে বা মায়ের স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম হয়ে থাকলে, এই সময় সেই প্রবলেম দূর হবার সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে অষ্টম, দশম এবং দ্বাদশভাবে। অষ্টম, দশম এবং দ্বাদশভাবে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি আধ্যাত্মিক দিক থেকে শুভ ফলদায়ক হয়। যারা কোনো গুপ্ত বিদ্যার সঙ্গে, কোনো সাধনার সঙ্গে যারা যুক্ত, যারা কোনো গুপ্ত বিদ্যার চর্চা করছেন, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হয়েছে। বা যারা কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার যাদের কথা ছিল এবং সেই জায়গায় যাদের কোনো প্রবলেম চলছিল, এই সময় সেই প্রবলেম কিছুটা হলেও সেই প্রবলেম দূর হবে। এবং অনেকেই উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার অনেকের ক্ষেত্রেই সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। এবং দশমভাবে অর্থাৎ কর্মের জায়গায় বৃহস্পতির দৃষ্টি, তো সাড়ে চললেও আমি কুম্ভ রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রেই বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে বলি সাড়ে চললেও গত বছর মে মাস থেকে নিজের কর্মের জায়গায় কিছু ভালো পরিবর্তন অনেকেই পেয়েছে। কুম্ভ রাশি লগ্নের দশমভাবে বৃহস্পতির দৃষ্টি, কর্মের ভাবে বৃহস্পতির দৃষ্টি, কর্মের জায়গায় উন্নতি, কর্মের যারা চেঞ্জ করার কথা ভেবেছেন, প্ল্যানিংয়ে যাদের ছিল, তারা নতুন কোনো কাজ পাওয়া, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থেকেছে। যাদের কোনো প্রমোশন, কোনো ইনক্রিমেন্ট ইত্যাদি যাদের আটকে ছিল, এই সময় সেই প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে বলবো, এখনও মে মাস পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যে চেষ্টা করলে প্রমোশন হওয়া, ইনক্রিমেন্ট হওয়া, নতুন চাকরি হওয়া ইত্যাদির সম্ভাবনা থাকবে। এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া বা কোথাও কোনো দান করা ইত্যাদির জন্য কোনো শুভ কাজে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিদেশে যেতে চাইছে, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। সেটা চাকরি সূত্রেও হতে পারে। যারা বিদেশি চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় বিদেশি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি কুম্ভ রাশির জাতকদের জন্য বলবো, বিশেষ করে এই মার্চ মাসের পর থেকে যে মে মাস পর্যন্ত সময়টা, এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। কোনো কাজ যদি বাকি থাকে, এই সময় সেটা অবশ্যই করলে শুভ ফল পাবে। কোনো বিশেষ কাজ, কোনো বিশেষ প্ল্যানিং এই সময় সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই বৃহস্পতি 14 মে 2025 বৃহস্পতি পঞ্চমে যাবে। মিথুন রাশিতে বৃহস্পতির ট্রানজিট শুরু হবে। মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে এবং সেটা কুম্ভ রাশির জন্য পঞ্চম ভাবে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক হয়। পঞ্চম ভাব শিক্ষার ভাব, মেধা, বুদ্ধি, শিক্ষা, সন্তান, প্রেম সম্পর্ক, এই সব দিক থেকে এই ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ক হবে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক যারা যে কোনো স্তরের শিক্ষার্থী,
তাদের এই সময় শিক্ষার জায়গায় শুভ ফল পাবেন এবং শিক্ষার প্রতি মনোযোগ বাড়বে। এবং যারা যেসব শিক্ষার্থী নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছেন বা যাদের এই সময় কোনো পরীক্ষা থাকবে, এটা খুবই ভালো একটা ট্রানজিট। 2025-এর অক্টোবর পর্যন্ত, 18 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি পঞ্চম ভাবে থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। এই সময়টা অত্যন্ত শুভ সময়। যারা কোনো শিক্ষার কাজের সঙ্গে জড়িত, যেমন যারা কোনো শিক্ষকতা করছেন বা যারা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো নাটক, অভিনয়, শিল্পকলা, যে কোনো ধরনের শিল্প করা, যে কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ, এগুলোর সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু এই সময় শুভ ফল তারা পাবেন। তাদের কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ। যাদের সন্তান নিয়ে কোনো প্রবলেম চলছে, তাদের জন্য এই সময় সন্তানের প্রবলেম দূর হবে বা সন্তানের উন্নতি হবে। যারা সন্তান যাদের নেই, চেষ্টা করছেন সন্তান, ফ্যামিলি যারা প্ল্যানিং করার চেষ্টা করছেন, এই সময় কোনো ট্রিটমেন্ট বা IVF ইত্যাদি করাতে পারেন। সেই জন্য এই সময়টা, অর্থাৎ মে মাসের পর থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টাকে কাজে লাগাতে পারেন। অত্যন্ত শুভ পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিট। এবং পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি থাকবে, নবম এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে। এটা অত্যন্ত শুভ। রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং বর্তমানে 7.5-এর লাস্ট ফেজ, অনেক কিছু শুভ পরিবর্তন পাবেন কুম্ভ রাশির জাতকরা এবং কুম্ভ লগ্নের জাতকরা। কুম্ভ রাশির জন্য বলছি, কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 7.5-এর লাস্ট ফেজ এটা। অতএব অনেক শুভ পরিবর্তন তাদের জীবনে হবে। কুম্ভ লগ্নেরও জাতকদের শুভ পরিবর্তন হবে এবং সমাজে মান সম্মান, প্রতিষ্ঠা, যশ ইত্যাদি হবে। কারণ আপনার ব্যক্তিত্বের উপর বৃহস্পতির একটা প্রভাব থাকবে। আপনার ব্যক্তিত্বে, আপনার আচার আচরণ, কথাবার্তায়, আপনার পারিপার্শ্বিক মানুষ, সেটা আপনার কর্মক্ষেত্র হোক, আপনার বাড়ি হোক, আপনার সমাজে হোক, আপনার প্রতি মানুষ আকৃষ্ট হবে এবং আপনার কথা লোক শুনবে। অতএব এই সময়টাকে অবশ্যই কাজে লাগাতে হবে। এবং নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি এবং ভাগ্যভাবে আধ্যাত্মিকতার দিক থেকেও নবমভাবে বৃহস্পতি। এবং সবথেকে বড় কথা হচ্ছে ভাগ্য এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ বৃহস্পতি। সেই বৃহস্পতি নবমভাবে, সেই বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের দিক থেকে সহায়ক হবে, ভাগ্যোন্নতি হবে। যে কোনো কাজে একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি একান্তই খারাপ দশা না থাকে বর্তমানে, তাহলে এই সময়টা অবশ্যই শুভ ফল পাবেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। পিতা এবং পিতৃস্থানীয় মানুষের সঙ্গে ভালো রিলেশন হবে, তাদের সহযোগিতা পাবেন এবং কর্মজীবনে যারা আপনার সুপিরিয়র, যারা আপনার বস, তাদের সঙ্গেও আপনার রিলেশন ভালো হবে। এবং কুম্ভ রাশির যেহেতু 7.5-এর একটা খুব ভাইটাল ফেজ চলছিল, তাই অনেকের সঙ্গে রিলেশনে যেটা সমস্যা হয়েছে এই সময়, সেই সমস্যা অবশ্যই দূর হবে। একাদশ ভাব আয়, উন্নতি এবং প্রাপ্তির ভাব, স্বপ্ন পূরণের ভাব, যোগাযোগের ভাব, এই সব দিক থেকে বৃহস্পতির সহায় পাবেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। আয় উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, আর্থিক লাভ হবে। অবশ্যই এই সময়টা বিশেষভাবে শুভ ফল পাবেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা। এরপর 18 অক্টোবর, আগামী 18 অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। সেটা কিন্তু কুম্ভ রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি, এর আগেও আমি বলেছি, শুভ ফলদায়ক হয় না। কিন্তু যেহেতু কর্কট রাশি বৃহস্পতির উচ্চ স্থান,
তাই এই জায়গায় কিন্তু অতটা অশুভ ফলও হবে না। যারা চাকরি করছে চাকরির জায়গায় একটু ফোকাস থাকতে হবে, এবং আপনার অধীনস্থ যারা, আপনার সাবঅর্ডিনেট যারা, তাদের ক্ষেত্রে একটুখানি ব্যবহার ঠিক রাখতে হবে, তাহলে সমস্যা হবে না। যারা কোনো শারীরিক প্রবলেমে রয়েছেন, ভুগছিলেন, বিশেষ করে আমি কুম্ভ রাশির কথা বলছি, বা যাদের এখন অত্যন্ত অশুভ কোনো দশা চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো শারীরিক কোনো সমস্যা এই সময় হতে পারে, বা কোনো পুরনো সমস্যা এই সময় হতে পারে, কিন্তু ট্রিটমেন্টের ব্যবস্থা করলে, চিকিৎসার মধ্যে থাকলে সমস্যা দূর হবে। সেটা অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ কোনো শারীরিক প্রবলেম হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। এবং এই সময়, অর্থাৎ এই 18ই অক্টোবরের ষষ্ঠ ভাব থেকে, 18ই অক্টোবরের পর থেকে সময়টা যদিও খুব কম সময়, 2 মাস মতো সময়, এই সময় বৃহস্পতির দৃষ্টি থাকবে ষষ্ঠ ভাব থেকে দ্বিতীয়, দশম এবং দ্বাদশ ভাবে। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব, সঞ্চিত অর্থের ভাব, কথাবার্তার ভাব। সেই জায়গায় একটুখানি কথাবার্তার ব্যাপারে একটুখানি কঠোর বাক্য বা কটু বাক্য ব্যবহারের ক্ষেত্রে নিজেকে বিরত রাখতে হবে। সঞ্চিত আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই ব্যয়টা আপনার কাজের ব্যয় হবে। হতে পারে আপনি নিজের বাড়িতেই কোনো অনুষ্ঠান করতে চাইলেন, বা কোথাও কোনো তীর্থস্থানে গেলেন, কোনো জায়গায় এমন কোনো জায়গায় খরচ হবে যেটা কোনো বাজে ব্যয় নয়, কিছু কাজের খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দশম ভাবকে বৃহস্পতি দেখবে। দশম ভাব এবং দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে, তাদের বিদেশ যাত্রার এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে আমি একটাই কথা বলবো, কর্মক্ষেত্রে নিজের সহকর্মীর সঙ্গে, নিজের সাবঅর্ডিনেট যারা রয়েছে, যারা আপনার অধীনস্থ যারা কর্মচারী, তাদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন, তাতে করে সময়টা অশুভ প্রভাব কম হবে। এবং দ্বাদশ ভাব, যেমন আগে বললাম, ট্রান্সফার হওয়া, যাদের কোনো ট্রান্সফার হওয়ার ডিউ আছে এই সময়, হতে পারে ট্রান্সফার হতে পারে, অর্থাৎ নিজের ফ্যামিলি থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় হতে পারে। এবং খরচ, কিন্তু খরচটা খারাপ দিকে নয়, কোনো ভালো খরচ, কোনো শুভ কিছুর কারণে খরচ হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই বৃহস্পতি পরবর্তীকালে, অর্থাৎ ডিসেম্বরের 5 ডিসেম্বরে বৃহস্পতি কিন্তু পুনরায় মিথুন রাশিতে আসবে, এবং আগামী বছর মোটামুটি মিডল পর্যন্ত বৃহস্পতি ওই মিথুন রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশির এবং লগ্নের পঞ্চম ভাবে থাকবে। অতএব বেশিরভাগ সময় বৃহস্পতির একটা শুভ প্রভাব পাবে কুম্ভ রাশি লগ্নের জাতকরা। এই সময়টা অবশ্যই কাজে লাগাবেন, এবং যেই দিকগুলো বললাম সেই দিকগুলোতে সাবধানে থাকবেন, কিন্তু এই সময়টাকে কাজে লাগালে পরে শুভ ফল অবশ্যই পাবেন। এবার আসি শনির কথায়। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে শনি দ্বাদশ এবং রাশি লগ্নের অধিপতি গ্রহ। শনি একটি অত্যন্ত যোগকারী গ্রহ কুম্ভ রাশির এবং লগ্নের জাতকদের জন্য। বর্তমানে শনির সাড়ে শেষ হচ্ছে। আগামী 29শে মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শনি কুম্ভ রাশির জন্য 7.5 থার্ড ফেজ, অর্থাৎ শেষ ফেজটা শুরু হচ্ছে আগামী 29শে মার্চ থেকে। এই থার্ড ফেজ অথবা এই শেষ ফেজ সেটা কিন্তু অতটা কষ্টকারক হয় না। আমি প্রথমেই আলোচনা করেছি মকর রাশির আলোচনার ক্ষেত্রে, অতটা কষ্টকর হয় না। বলা হয় প্রথম 5 বছর, 7.5 প্রথম 5 বছর যতটা কষ্টকর হয়, শেষ 2.5 বছর অতটা কষ্টকর হয় না। বরং শনি শেষ 2.5 বছর কিছু ফেরত দেয়, যা কিছু সমস্যা হয় সেগুলো অনেকটাই ঠিক হয় এবং শনি ফেরত দেয়। শনি কিছু ভালো করে, যাওয়ার আগে শনি কিছু ভালো কিছু দিয়ে যায়, এটা বলে। তো অতএব এই যে 2.5 বছর যেটা শুরু হবে 29শে মার্চ থেকে, সেই 2.5 বছরটা কিন্তু শনির এই ট্রানজিটটা কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য খারাপ হবে না। বিশেষ করে রাশির জাতকদের আমি বলবো, কুম্ভ রাশি যাদের বর্তমানে 7.5 চলছে, 7.5 যেই
মূল ফেজ, যেটা সব থেকে প্রভাবশালী ফেজ, সেকেন্ড ফেজ, সেটা শেষ হবে। কুম্ভ রাশির জন্য অনেকটাই কুম্ভ রাশির জাতকরা রেহাই পাবে এবং সাড়ে সাতির নেগেটিভ ফেজ, দুষ্প্রভাব থেকে রেহাই পাবেন, মুক্ত হবেন কুম্ভ রাশি জাতকরা। কুম্ভ রাশির এবং লগ্নের ক্ষেত্রে শনির বর্তমান দৃষ্টি চলছে তৃতীয়, সপ্তম এবং দশমভাবে। ফলে কুম্ভ রাশি এবং লগ্নের তৃতীয়ভাবে শনির দৃষ্টি, এটা তো শুভ। তৃতীয় ভাব পরাক্রমের ভাব, তৃতীয় ভাব যোগাযোগের ভাব। যারা কোনো কমিউনিকেশনের কাজের সঙ্গে যুক্ত, ছোটোখাটো বাধা থাকলেও এই কাজটা ভালোভাবে ভালো হচ্ছে। ছোট ভাই বোনের তরফ থেকে কোনো প্রবলেম কারো কারো ক্ষেত্রে এসেছে এবং ছোট ভাই বোনকে সাহায্য করার দরকার হয়েছে। সপ্তম দশমভাবে শনির দৃষ্টি, সপ্তমভাবে শনির দৃষ্টি অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে আমি বলবো যাদের জন্মছকে শনি নিচস্থ বা বর্তমানে যাদের সাড়ে সাতি চলছিল, তো তাদের ক্ষেত্রে কিন্তু ম্যারিড লাইফে, বিশেষ করে কনজুগাল লাইফে, দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এসেছে। অনেকের কিন্তু দাম্পত্য জীবনে একটা সেপারেশন হওয়ারও সম্ভাবনা হয়েছে, অনেকের ডিভোর্সও হয়েছে এই সময়। অবশ্যই এটা সর্বতোভাবে নির্ভর করে জন্মছকের ওপর, জন্মছকে শনির অবস্থান এবং দশা অন্তর্দশা, এগুলোর উপরে অনেকটাই নির্ভর করে এটা। তো এই যে সমস্যাগুলো, এগুলো এসেছে। অনেকেরই বিজনেসের জায়গায় প্রবলেম এসেছে, নানা রকম সমস্যা এসেছে, বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত তাদের পার্টনারের সঙ্গেও অনেকের প্রবলেম এসেছে শনির কারণে। তো শনি যদি নিচস্থ থাকে, এসব প্রবলেম অনেকেরই নানাভাবে এসেছে। এবং কর্মক্ষেত্রে বিশেষ করে শনির সাড়ে সাতি যাদের চলছিল, একেবারে সেকেন্ড ফেজ যাদের চলছিল, রাশির উপর শনির গোচর, তার ফলে কর্মক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্ন সমস্যা ইত্যাদি এসেছে। সেই সব যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু এই সময় দূর হবে। তার কারণ শনি এই সময় রাশির উপর থেকে সরে দ্বিতীয়ভাবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। দ্বিতীয়ভাবে শনি, এবং দ্বিতীয়ভাবে শনি চতুর্থ, অষ্টম, একাদশ ভাবকে শনির দৃষ্টি থাকবে। দ্বিতীয়ভাবে শনির এই অবস্থান খুব যে একটা শুভ ফলদায়ক হবে তা নয় আর্থিক দিক থেকে, কিন্তু যেহেতু সাড়ে সাতি শেষ, সাড়ে সাতির লাস্ট ফেজ হবে এটা, তাই কুম্ভ রাশির জন্য অনেকটা শুভ। কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের আমি বলবো, সেকেন্ডভাবে শনি কিছুটা আর্থিক জায়গায় কিছু সমস্যা থাকবে, সঞ্চিত অর্থ সঞ্চয়ের জায়গায়, অর্থ সঞ্চয়ের জায়গায় কিছু প্রবলেম থাকবে। যেইভাবে যতটা সঞ্চয় করতে চাইছেন বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন, সেই জায়গায় কিছুটা প্রবলেম কিন্তু হবে। এবং অষ্টমভাবে, একাদশভাবে শনির দৃষ্টি, এই অষ্টম ও একাদশভাবে শনির দৃষ্টি, চতুর্থ, অষ্টম, একাদশভাবে, চতুর্থভাবে শনির দৃষ্টি, বাড়ি যারা যেখানে আছেন, অনেকে বাড়ি চেঞ্জ করার কথা ভাববেন, বা পারিবারিক জায়গায় যাদের কোনো প্রবলেম ছিল, সেই প্রবলেমটা কিছুটা হলেও এই সময় দূর হবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, শনি সাড়ে সাতির একদম ক্রিটিক্যাল ফেজ, যেটা সেকেন্ড ফেজ যে চলছিল, সেই সময়ের যে প্রবলেমগুলো ছিল, আমি কুম্ভ রাশির কথা বলছি, রাশির জাতকদের, সেই জায়গাটা অনেকটাই এই প্রবলেম এই সময় দূর হবে। এবং এই সময় কোনো বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কেনা, বা কোনো সম্পত্তি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি বিক্রি করার যারা ডিসিশন নিতে চাইছেন, এই সময় সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমভাবে শনির দৃষ্টি, অষ্টমভাবে শনির দৃষ্টিটা আমি বলবো যারা মাইনিং সংক্রান্ত, মাটির তলায় কোনো কাজের সঙ্গে যুক্ত, মাইনিংয়ের কাজ, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা শুভ হবে। এবং যে কোনো গুপ্তবিদ্যা, আধ্যাত্মিকতা, গুপ্তবিদ্যা চর্চা ইত্যাদির জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। একাদশভাবেও শনির দৃষ্টি থাকবে। একাদশ ভাব আয় উন্নতির ভাব, লাভের ভাব, প্রাপ্তির ভাব। এই সময় কিন্তু আমি বলবো শনির যে এই ট্রানজিট,
এর ফলে আয় উন্নতি, আর্থিক লাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। এই ট্রানজিটটা, শনির এই ট্রানজিটটা কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য শুভ ফলদায়ক হবে। বিশেষ করে রাশির কথা আমি বলবো, কুম্ভ রাশি যাদের, তাদের এটা থার্ড ফেজ, অর্থাৎ সাড়ে সাথী শেষ হওয়ার এই যে 2.5 বছর, এই 2.5 বছর কিন্তু আগের থেকে অনেকটা শুভ ফলদায়ক হবে, অনেকটা ভালো হবে, অনেক পরিবর্তন হবে। এই সময়টায় অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। রাহু কেতুর কথায় আসি। বর্তমানে হ্যাঁ, এখানে একটা কথা বলা হয়নি, যেহেতু রাহু ট্রানজিট এখন মীন রাশিতে চলছে এবং 29শে মার্চ মীন রাশিতে শনি প্রবেশ করবে, অর্থাৎ শনি এবং রাহুর এই যে কনজাংশন তৈরি হবে দ্বিতীয়ভাবে, এই সময়টা কিন্তু কুম্ভ রাশি এবং লগ্ন উভয় দিক থেকে, উভয় জাতকদেরই আমি বলবো খুব সাবধানে থাকতে হবে। আর্থিক দিক থেকে সাবধান, নিজের কথাবার্তায় অবশ্যই সাবধান হতে হবে, না হলে কিন্তু নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বা রিলেশনে যারা রয়েছেন তাদের সঙ্গে সমস্যা হতে পারে কথার জন্য। আপনার কথাবার্তায় একটু সমস্যা থাকবে, সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কঠোর কথা, কটু কথা এই সময় ব্যবহার না করাই ভালো হবে। নিজের আচার আচরণ কথাবার্তায় অবশ্যই সতর্ক থাকবেন। রাহু দ্বিতীয় ভাবে এখন রয়েছে, দ্বিতীয়ভাবে রাহু ট্রানজিট, এটা শুভ নয়, শুভ ফলদায়ক হচ্ছে না, আর্থিক দিক থেকেও নয়, রিলেশনের দিক থেকেও নয়। অতএব নানা রকম সমস্যা অলরেডি রাহুর কারণে অনেকেই ভোগ করছেন এবং এখনও শনি এবং রাহুর যে কনজাংশন হবে 29শে মার্চের পর থেকে, আগে যেমন বললাম কথাবার্তা, নিজের আচার আচরণ, কথাবার্তায় অনেক ভুল বোঝাবুঝি সমস্যা, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হতে পারে নিজের রিলেটিভের সঙ্গে, পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়র সঙ্গে। সেই জায়গায় অবশ্য সাবধান হতে হবে। এবং এরপর রাহু কিন্তু আসবে আপনার রাশি বা লগ্নের উপর। কুম্ভ রাশিতে রাহুর গোচর শুরু হবে, রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে, যেটা কিন্তু একটু নেগেটিভই বলা যায়। নানা দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। যারা কোনো দাম্পত্য কলহের মধ্যে এখনও রয়েছেন, কিছু ঠিক হচ্ছে না, তাদের বলবো সেই দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি বাড়বে, সমস্যা বাড়বে। যারা বিজনেসের জায়গায় কিছু প্রবলেমে রয়েছেন, বিজনেসের জায়গায় সেই প্রবলেম এখনও থাকবে, সেই প্রবলেম অনেকের ক্ষেত্রে বাড়তেও পারে। এবং যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, তাদেরও এই সময় আমি বলবো খুব সাবধানে থাকতে, যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে এবং নিজের আচার আচরণ, কথাবার্তা সব দিকেই এই সময় কিন্তু সতর্ক, সাবধান হতে হবে, তা নাহলে সমস্যা বাড়বে। এবং কেতুর অবস্থান, বর্তমানে কেতুর অবস্থান অষ্টমভাবে, যেটা ভালো ছিল না, শারীরিক দিক থেকেও ভালো না। একমাত্র আমি এর আগেও আলোচনা করেছি, কেতু অষ্টমভাবে কেতুর একটাই হচ্ছে, কেতু আধ্যাত্মিক কিছু সুফল দেয়। তাছাড়া অষ্টমভাবের কেতু নানা রকম শারীরিক জটিলতা দেয়। লোয়ার পোর্শন অফ দ্য বডি, মানে শরীরের নিচের দিকের কোনো অংশে কোনো সমস্যা, প্রবলেম ইত্যাদি হয় অষ্টম কেতুর কারণে। তো এই সব দিক থেকে অনেকে সমস্যায় থেকেওছেন। তো এখন কিন্তু কেতু আসবে আপনার সপ্তমভাবে, লগ্নে রাহু, সপ্তমী কেতু, এটাকে শুভ। রাহু কেতুর এই অ্যাক্সেস শুভ ফলদায়ক হয় না কনজুগাল লাইফের জন্য। স্বামী বা স্ত্রীর দিক থেকে কোনো প্রবলেম আসা, বা স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, ব্যবসার জন্য কোনো প্রবলেম হওয়া ইত্যাদি, এবং শারীরিক কোনো প্রবলেম হওয়া, এইসব কিন্তু এখনও এই যোগ থাকবে। রাহু কেতুর এই অ্যাক্সিস চলবে আগামী 1.5 বছর। অতএব এই 1.5 বছর এই দিকগুলো থেকে সাবধানে থাকতে হবে। কি করবেন? রাহু লগ্নের উপর, কুম্ভ রাশিতে রাহু, তো যাদের কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের কি করা উচিত? প্রথমেই আমি বলবো, কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের শিবের আরাধনা, কাল ভৈরবের আরাধনা করুন, কাল ভৈরবের মন্ত্র জপ করুন এবং শিবের আরাধনা করুন, শিব পুজো করুন।
শিব পুজো প্রত্যেক দিন করুন। শিবের অত্যন্ত সহজ মন্ত্র ওম নমঃ শিবায় জপ করুন। একটা রুদ্রাক্ষের মালায় 108 বার একটা মালা প্রত্যেক দিন সকাল বেলায় জপ করতে পারেন, বা যাদের সকালবেলার সময় হচ্ছে না রাতের বেলায় সন্ধ্যার পর জপ করতে পারেন। এই মানে শিবের পুজো করলে এবং কাল ভৈরবের পুজো করলে ভালো হবে, সমস্যা অনেক কম হবে। আরেকটি কথাও আমি বলবো, যেহেতু রাহু লগ্ন বা রাশির উপরে আসছে, আপনার বাড়িতে যারা পরিষ্কার করে বা রাস্তাঘাটে যারা পরিষ্কার করার কর্মী, সাফাই কর্মী, তাদেরকে সাহায্য করুন। তাদের সঙ্গে দুর্ব্যবহার কখনো করা উচিত না, তাদের সাহায্য করতে হবে। এবং 7.5 চলছে, সবসময় মনে রাখতে হবে শনি একটি কার্মিক গ্রহ, যেটা আমি এরপরেও মীন রাশির জন্য বলবো। শনি একটি কার্মিক গ্রহ। কর্মের প্রতি অত্যন্ত সজাগ ফোকাস থাকলে, কর্মের প্রতি ন্যায় নিষ্ঠা এবং সততা থাকলে শনির অশুভত্ব থেকে নিজেকে মুক্ত রাখা যায়। এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং দান করা, গরিবকে সাহায্য করা, গরিবকে দান করা, প্রতিবন্ধীদের সাহায্য করা, এগুলো করলে পরে শনি এবং রাহুর সমস্যা থেকে মুক্ত থাকা যায়। এবার আসি মীন রাশির কথায়। মীন রাশির ক্ষেত্রে এই বছরটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বছর। মীন রাশির উপরেই শনির ট্রানজিট শুরু হবে আগামী 29শে মার্চ থেকে। অর্থাৎ মীন রাশির জাতকদের, যাদের মীন রাশি, তাদের কিন্তু শনির 7.5 সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ, সেকেন্ড ফেজ শুরু হবে। এটা সব থেকে শনির 7.5 সব থেকে প্রভাবশালী ফেজ। এটা নিয়ে পরে বলছি। প্রথমে আসি বৃহস্পতির কথায়। বৃহস্পতি বর্তমানে 3য় ভাবে বৃষ রাশিতে, মীন রাশি এবং লগ্নের 3য় ভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে। রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং 10ম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতি হচ্ছে অত্যন্ত শুভ যোগকারী একটি গ্রহ মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য। সেই বৃহস্পতি বর্তমানে 3য় ভাবে। 3য় ভাবে বৃহস্পতি বিশেষ শুভ যোগকারী হয় না, খুব একটা শুভ ফল দিতে পারে না 3য় ভাবে। এবং 3য় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে 7ম, 9ম এবং 11 ভাবে। বলা হয় বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ। 7ম ভাবে বৃহস্পতির দৃষ্টি, এটা যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় কিছুটা এই সমস্যার থেকে রক্ষা করবে বৃহস্পতির দৃষ্টি। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো হবে। বিজনেসের জায়গায়ও শুভ ফলদায়ক হবে। এবং বৃহস্পতির 7ম ভাবের দৃষ্টি, যাদের বিয়ে হচ্ছে না এই সময় কিন্তু বিয়ে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। 7ম ভাবে বৃহস্পতির দৃষ্টি, বিয়ে হওয়ার একটা যোগ থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে। কিন্তু আমি একটা কথাই বলবো, এই যে যোগটা, এটা কিন্তু 14ই মে পর্যন্ত। তার কারণ 14ই মে বৃহস্পতি যদিও 4র্থ ভাবে যাবে, কিন্তু মীন রাশি যাদের, তাদের রাশির ওপর শনির যে ট্রানজিট এবং বর্তমানে রাহুরও ট্রানজিট চলছে, এই ক্ষেত্রে নতুন করে বিয়ের অ্যাডভাইস আমি দেব না। আমি বলবো, যদি কারোর এই সময় বিয়ের কথাবার্তা চলে বা বিয়েটা তো একটা বয়সে হয়, যদি হওয়ার এরকম পজিশন হয়, তাহলে অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ কারোর থেকে অবশ্যই নিয়ে নেবেন। এইটা আমি বলবো, কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি 7.5 সময় বিয়ে হলে অনেক সময়, অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এক ফল তো হয় না। এখানে ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতির পজিশন, শনির পজিশন ইত্যাদি অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এবং দশা। তো অতএব এই সব দিক থেকে মিলিয়ে খুব বিবেচনা করে, যাদের এখন, আমি মীন রাশির কথা কিন্তু বলছি, লগ্ন নয়, মীন রাশিতে যাদের এখন জাতকদের, যাদের এখন বিয়ের কথাবার্তা চলছে, বিয়ে করার কথা যারা ভাবছেন, তাদের কিন্তু একটুখানি বিবেচনা অবশ্যই করতে হবে, করে বিয়ে করা উচিত বলে আমি মনে করি। তো এখন 7ম, 9ম এবং 11 ভাবে বৃহস্পতির দৃষ্টি চলছে। এর ফলে 9ম ভাব, ভাগ্যের ভাব, ধর্মের ভাব, আধ্যাত্মিকতার ভাব, সেখানে বৃহস্পতির দৃষ্টি, এটা অত্যন্ত শুভ।
যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন তাদের জন্য ভালো, আধ্যাত্মিকতার জন্য ভালো, যারা কোনো তীর্থযাত্রার কথা ভাবছেন তাদের জন্য ভালো। এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যের দিক থেকে বৃহস্পতি এই সময় মীন রাশি এবং লগ্নের জাতকদের সহায়ক, বৃহস্পতির সহায় মীন রাশি এবং লগ্নের জাতকরা পাচ্ছেন। এবং একাদশ ভাব আয় উন্নতির ভাব, তো একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি এটা, এবং বৃহস্পতির ঘরেই অর্থাৎ বৃহস্পতির রাশিতেই বৃহস্পতির দৃষ্টি অনেকের ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ ফলদায়ক হয়েছে। মানে কোনো একাদশ ভাব মানে আয় উন্নতির ভাব, আয়ের বেড়েছে, আয় মানে আর্থিক উন্নতি হয়েছে, বা যারা কোনো প্রমোশন, কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, প্রমোশন হওয়া, ইনক্রিমেন্ট হওয়া, আর্থিক উন্নতি হয়েছে মীন রাশি এবং লগ্নের জাতকদের। এই বৃহস্পতি আগামী 14 মে এই বৃহস্পতি আসছে মীন রাশির চতুর্থভাবে। বর্তমানে তৃতীয়ভাবে বৃহস্পতির গোচর চলছে, তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে বৃহস্পতি প্রবেশ করবে। এবং এই চতুর্থভাবে বৃহস্পতি প্রবেশ করলে অনেকটাই মীন রাশি এবং লগ্নের জাতকদের মানসিক স্থিতিশীলতা, যাদের বিশেষ করে আমি বলবো মীন রাশির জাতক, যাদের নানা রকম মানসিক টেনশন শুরু হয়েছে, চলছে গত 2.5 বছর ধরে, তাদের কিন্তু কিছুটা মানসিক টেনশন থেকে কিছুটা তারা মুক্ত হতে পারবেন, কিছুটা ফ্রি হতে পারবেন। পারিবারিক দিক থেকে এই ট্রানজিট বিশেষভাবে শুভ হবে। এবং মায়ের স্বাস্থ্যের দিক থেকে, যাদের মায়ের স্বাস্থ্যের নানা রকম প্রবলেম চলছিল, তাদের এই সময় মায়ের স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে। এবং বাড়ি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। মীন লগ্নের জাতক যারা, তারা কিন্তু কোনো সম্পত্তি ক্রয় করার তাদের একটা সুযোগ তারা পাবেন। মীন রাশিরও জাতক যদি ভালো দশা চলে তাহলে কিন্তু, এবং শনির পজিশন যদি জন্মছকে ভালো থাকে, তাহলে মীন রাশির জাতকরাও এই সময় সম্পত্তি ক্রয়ের কথা ভাববেন বা সম্পত্তি ক্রয় করতে পারেন। এই 14ই মে যে সময়টা শুরু হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে, এটা নানা দিক থেকে শুভ ফলদায়ক হবে। কর্মের দিক থেকেও কিন্তু নানা রকম শুভ ফল দেবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকবে অষ্টম, দশম এবং দ্বাদশ ক্ষেত্রে। অষ্টম ভাব হচ্ছে অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টির কারণে, যেমন আগেও বলেছি, আধ্যাত্মিকতার দিক থেকে কোনো সাধনা যারা করেন, সাধনার জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। যারা কোনো গুপ্তবিদ্যা সাধনা করেন বা যারা কোনো তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষ ভালো ফলদায়ক হবে, শুভ ফল পাবেন তারা। এবং যারা কোনো জ্যোতিষী, যারা কোনো জ্যোতিষ চর্চা করেন, বা যারা কোনো এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা, যারা কোনো হিলিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবং উত্তরাধিকার সূত্রে যদি কোনো সম্পত্তি পাওয়ার ব্যাপার থাকে, যেটা নিয়ে কোনো সমস্যা চলছে বা চলছিল, সেই জায়গাটা সমস্যা দূর হবার সম্ভাবনা থাকবে এবং উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। দশম ভাব এবং দশম ভাবেও বৃহস্পতির দৃষ্টি, দশম ভাব কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি, তার ফলে আমি যেমন আগে বললাম, কর্মে উন্নতি হওয়া, সাড়ে সাথী চললেও কাজের উপর বিশেষভাবে যদি ফোকাস থাকেন, যদি ন্যায় নীতি এবং সত্যের পথে থাকেন, নিষ্ঠার পথে থাকেন, তাহলে কিন্তু সাড়ে সাথী হলেও শনির একটা অত্যন্ত ভাইটাল ফেজ এটা, তাহলেও আমি বলবো, যেহেতু বৃহস্পতির দৃষ্টি দশমভাবে থাকবে, অতি অবশ্যই কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ পাবেন মীন রাশি এবং লগ্ন উভয়ের জাতক। বিশেষ কিছু শুভ ফল পাবেন, উন্নতি হবে। যাদের প্রমোশন হওয়ার কথা, প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে। যারা কোনো বাইরে যেতে চাইছেন কর্মসূত্রে, বা যাদের
ট্রান্সফারিং জব যাদের মানে কর্মসূত্রে যাদের ট্রান্সফার হওয়ার কথা, ট্রান্সফার পেন্ডিং ছিল, এই সময় মনের মতো কোনো স্থানে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিদেশ যাত্রার বিশেষভাবে সম্ভাবনা থাকবে। অতএব আমি বলবো মীন রাশি এবং লগ্নের জন্য বৃহস্পতির ট্রানজিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই, বৃহস্পতির সহায় পূর্ণভাবে পাবেন এই বছর মীন রাশি এবং লগ্নের জাতকরা। এরপর 18 অক্টোবর বৃহস্পতি আসছে, অতিচার গতিতে বৃহস্পতি আসছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে বৃহস্পতি আসা মানে মীন রাশির জন্য পঞ্চমভাবে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক হবে। পঞ্চম ভাব বিদ্যা, বুদ্ধি, মেধা, শিক্ষা এবং সন্তান, প্রেম, প্রণয়, এই সব দিক থেকে বৃহস্পতির সহায় পাবেন, বৃহস্পতির সহযোগিতা পাবেন, বৃহস্পতির কৃপা পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। তার কারণ বৃহস্পতি পঞ্চমভাবে অত্যন্ত শুভ ফলদায়ক হয় এবং পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থানকালে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির উপরে, বৃহস্পতির দৃষ্টি থাকবে নবম এবং একাদশভাবে। ভাগ্যের দিক থেকে শুভ হবে এবং রাশির উপর বৃহস্পতি বা লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি মানসিক টেনশনকে অবশ্যই দূর করবে এবং বৃহস্পতির সহায় পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। এবং একাদশ ভাব আয় উন্নতির ভাব, লাভের ভাব, আর্থিক লাভ হবে। অর্থনৈতিক দিক থেকে এই বছরটা খারাপ যাবে না, মীন রাশিরও নয়, মীন লগ্নেরও জাতকদের নয়। মীন রাশির লগ্ন উভয় জাতকদেরই আর্থিক দিক, কর্মের দিকটা এই বছর বিশেষভাবে শুভ হবে, শুভ ফল পাবেন মীন রাশি এবং লগ্নের জাতকরা। এবং 5/12/2025 আবার বৃহস্পতি বক্রগতিতে কর্কট থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতির আবার প্রবেশ হবে। যদিও কর্কট রাশিতে মীন রাশির অবস্থান অল্প সময়ের জন্য থাকবে, 2 মাসের জন্য, সেটাও ভালো সময়। এবং চতুর্থভাবে যখন বৃহস্পতির পুনরায় যখন বৃহস্পতি চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে, সেটাও কিন্তু মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষভাবে শুভ সময় থাকবে। অতএব এই বছরটা বৃহস্পতির সহায় থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের উপর। অতএব চিন্তার কোনো কারণ নেই, বৃহস্পতির দিক থেকে সম্পূর্ণভাবে একটা শুভ প্রভাব থাকবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। এবার আসি শনির কথায়। শনির 7.5 একটা সব থেকে ভাইটাল, একটা সব থেকে প্রভাবশালী সময় শুরু হবে এই বছর 29শে মার্চ থেকে। শনি এই সময় রাশির ওপরে, অর্থাৎ শনির 7.5 সেকেন্ড ফেজ, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রভাবশালী হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি প্রথম একটা কথাই বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি কার্মিক গ্রহ, যদিও শনি যখন হরস্কোপে নিচস্থ থাকে বা শনি 7.5 সময় অনেক সময় মানুষের মধ্যে একটা আলস্য ভাব থাকে, এটা আমি লক্ষ্য করেছি। মানুষের মধ্যে একটা আলস্য ভাব থাকে, এগোবার, কাজ করবার যে একটা মানসিক যে আগ্রহ, একটা এনার্জি, সেইটার অভাব দেখা যায়। কিন্তু আমি বলবো এই সময় যদি একটু নিজের মনকে একটুখানি সজীব রাখা যায় এবং নিজের কর্মের প্রতি যদি মনোযোগী হওয়া যায়, কর্মের প্রতি যদি ফোকাসড হওয়া যায় এবং ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু শনির অশুভ প্রভাব অনেক অনেক অংশে কম হয়। এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং সেই সময় এটাও মনে রাখতে হবে যে জন্মছকে শনির অবস্থান বা দশা অন্তর্দশা, বর্তমান দশা অন্তর্দশা, এইগুলোর উপরে কিন্তু 7.5 কতটা সুপ্রভাব, মানে কতটা অশুভ প্রভাব দেবে, 7.5 অশুভ প্রভাব কতটা হবে, সেটা নির্ভর করে। অতএব সকলের ক্ষেত্রে একই রকম প্রভাব হবে 7.5, এটা ভাবার কোনো কারণ নেই। 7.5 মানেই ভীষণ খারাপ, এটা ভাববেন না। 7.5 আমি মূল কথাই বললাম, শনি কার্মিক গ্রহ, কর্মের প্রতি যদি ফোকাস থাকা যায় এবং ন্যায় নীতি সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি কাজ করা যায়, তাহলে
অবশ্যই শনির অশুভ প্রভাব কম হবে। এবং এই বছর আমি বলেই দিলাম, যেহেতু বৃহস্পতি প্রচুর সহায় থাকবে এই বছর, অতএব ঘাবড়াবার কোনো কারণ নেই, একটুখানি ফোকাস থাকতে হবে। এবং বৃহস্পতির দৃষ্টিও অনেক সময় ধরেই রাশির উপরে, মীন রাশি বা মীন রাশির ওপরে থাকবে, ফলে মীন রাশি এবং লগ্নের জাতকরা বিশেষভাবে শুভ ফল পাবেন, এটা মনে রাখতে হবে। এবং শনি বর্তমানে দ্বিতীয়, ষষ্ঠ এবং নবমভাবে শনির দৃষ্টি পড়ছে আগামী 29শে মার্চ পর্যন্ত শনির এই দৃষ্টি থাকছে বা থেকেছে গত 2.5 বছর পর্যন্ত, যার ফলে অনেকেরই আর্থিক জায়গায় কিছু প্রবলেম থেকেছে, অনেকে আর্থিক পরিস্থিতি এমন হয়েছে যে সঞ্চিত অর্থ খরচ করতে হয়েছে, শত্রুতা, টেনশন বাড়িয়েছে, মানসিক কষ্ট দিয়েছে অনেকের সঙ্গে। অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, মীন রাশির কথা আমি বিশেষ করে বলবো, যে যাদের শনি নিচস্থ তাদের অনেকেরই শত্রুর চিন্তা, বিরোধিতাপূর্ণ একটা পরিস্থিতি অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে, যার জন্য খুব মানসিক টেনশন গেছে। সেটা মীন রাশি এবং লগ্ন উভয়ের ক্ষেত্রেই হয়েছে, কারণ ষষ্ঠভাবে শনির দৃষ্টি থেকেছে, ফলে নানা রকম প্রবলেম এবং প্রতিদ্বন্দ্বিতা অনেকের, সেটা কর্মক্ষেত্র হোক বা সেটা যে কোনো ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতার একটা পরিস্থিতি, যেটা আপনার জন্য মানসিক চিন্তা, টেনশনের কারণ হয়েছে, এরকম হয়েছে। এবং অনেকের ক্ষেত্রেই নানা রকম জীবনে বাধা, বিঘ্ন ইত্যাদি এসেছে, অর্থ নাশ হয়েছে, সঞ্চিত অর্থ নাশ হয়েছে, বা সঞ্চয় হতে পারেনি, চেষ্টা করছেন কিন্তু সঞ্চয় করতে পারেননি, এই ধরনের বাধা বিঘ্ন বোধ করেছেন। সেই জায়গাটা কিছুটা পরিবর্তন এই বছর হবে। এবং শনি যখনই রাশির ওপরে আসবে, রাশির উপরে থেকে শনি তৃতীয়, সপ্তম এবং দশমভাবে শনির দৃষ্টি থাকবে রাশির ওপর, অর্থাৎ মীন রাশি অধিপতি গ্রহ বৃহস্পতি। অনেক সময় দেখা গেছে শনি যখনই বৃহস্পতির রাশির উপর দিয়ে ট্রানজিট করে, তখন শনি বিশাল বড় কোনো অশুভ প্রভাব দেয় না। শনি বৃহস্পতির রাশির ওপর বা বৃহস্পতি যখন শনির রাশির উপর দিয়ে ট্রানজিট করে, তখন কিন্তু বিশাল বড় কোনো অশুভ প্রভাব হয় না, এইটা মনে রাখতে হবে। অতএব এখানে মীন রাশির উপর শনির সঞ্চার বিশেষ কোনো অশুভ প্রভাব দেবে না। এবং শনির দৃষ্টি থাকবে তৃতীয়, সপ্তম, দশমভাবে। আমি যেমন আগেও বললাম, এখনও বলছি, তৃতীয়ভাবে শনির দৃষ্টি যোগাযোগের জায়গাটায় কিছু প্রবলেম হতে পারে, বা যারা কোনো কমিউনিকেশন ফিল্ডে, কমিউনিকেশন জাতীয় কোনো কর্মের জায়গায় রয়েছেন, খুব সাবধান, সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। যে কোনো ডকুমেন্টে সই করা খুব সাবধানে করতে হবে, এটা মনে রাখতে হবে। এবং ছোট ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া বা ছোট ভাই বোনের কোনো প্রবলেম হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে। এবং সপ্তমভাবে শনির দৃষ্টি অনেকের ক্ষেত্রেই ব্যবসা যারা করেন তাদের একটু ব্যবসার জায়গায় কিছু কম বেশি প্রবলেম হতে পারে, ছোটোখাটো সমস্যা হতে পারে। যদি খুব খারাপ দশা না চলে, তাহলে কোনো বড় সমস্যা হবে না, একটু সতর্ক থাকতে হবে। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও কম বেশি প্রবলেম এই সময় হতে পারে, সেই জায়গায় একটু সতর্ক থাকতে হবে। এবং দশম, অর্থাৎ কর্মক্ষেত্রেও শনির দৃষ্টি, সেখানে একটাই কথা আমি বলবো, যেহেতু সেটা বৃহস্পতিরও ক্ষেত্র এবং বৃহস্পতিরও দৃষ্টি কিছু সময় এই বছরেই কর্মক্ষেত্রেও থাকবে, অতএব খুব ভীষণ ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। তবে যেমন আমি প্রথমে বললাম, সেটাই আমি বলবো, বারবার সেটাই বলবো, যে সব সময় মনে রাখতে হবে কর্মের প্রতি বিশেষভাবে ফোকাস থাকতে হবে, কারণ শনি কার্মিক গ্রহ। কর্মের প্রতি ফোকাস থাকতে হবে, ন্যায়, নীতি এবং নিষ্ঠা সহকারে কাজ করতে হবে। অনৈতিক কাজ, অসামাজিক কাজ, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ডিফিকাল্ট হবে। তার কারণ হচ্ছে, সবসময় মনে রাখতে হবে, শনি কিন্তু ন্যায়ের গ্রহ। অনৈতিক কাজের
সঙ্গে যারা যুক্ত তাদের এই সময় নানা রকম প্রবলেম হতে পারে। অতএব ন্যায়, নীতি, নিষ্ঠা সঙ্গে যারা কাজ করবেন তাদের কোনো প্রবলেম হবে না, সমস্যা হলেও সেটা কম হবে, এটা মনে রাখতে হবে। আর অর্থাৎ দশম ভাবকেও শনির দৃষ্টি দশম ভাবেও থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রের প্রতি বিশেষভাবে সজাগ থাকতে হবে। রাহু কেতুর না, প্রথমে আমি বলবো 29শে মার্চ 2025 শনি মিনে আসছে। মিন থেকে 7-3-10 অর্থাৎ তৃতীয়, সপ্তম এবং দশম ভাবে শনির এই দৃষ্টি, আমি আগেই বললাম, তার ফলে যেটা হবে কর্মজীবনের প্রতি বিশেষভাবে, কর্মক্ষেত্রের প্রতি বিশেষভাবে ফোকাস থাকতে হবে। সেটা আপনি বিজনেস করুন, সেটা আপনার নিজস্ব কোনো কর্ম হোক, কোনো প্রফেশন হোক, বা সেটা চাকরি হোক। অনেকে চাকরি পরিবর্তনও হবে, তবে এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, চাকরি পরিবর্তন তখনই করবেন যখন নিজে একটা চাকরির ব্যবস্থা করে তারপরেই চাকরি পরিবর্তন করবেন, না হলে সমস্যা হতে পারে। তার কারণ শনির সাড়ে সাথী, যেমন আগে বললাম, আবারও বলি, শনির সাড়ে সাথীর প্রভাব কতটা হবে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার জন্মছকে শনির অবস্থান এবং বর্তমান দশা অন্তর্দশার উপর। এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং এরপরে আসি রাহু কেতুর কথায়। রাহু কেতুর বর্তমানে রাহু রয়েছে মীন রাশির ওপরে, অতএব রাহু রাশির ওপরে নানা রকম সমস্যা, মেন্টাল সমস্যা, কারো কারো শারীরিক কিছু সমস্যা ইত্যাদি হয়েছে, কারো কারো বৈবাহিক জীবনে কিছু সমস্যা হয়েছে, সেই সব সমস্যা অনেকটা দূর হবে রাহু যখন রাশি থেকে সরে আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সপ্তম ভাব থেকে সরে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। তো ষষ্ঠ ভাবে কেতু, রাহু কেতু শুভ ফল দেয়, অর্থাৎ এই যে কেতুর পজিশন সেটাও ভালো, এবং রাহু দ্বাদশভাবে কিছুটা আর্থিক খরচ করাবে, কিন্তু শত্রু দমন হবে। ষষ্ঠ কেতু শত্রু দমন করাবে, এবং আগের থেকে অর্থাৎ রাশির ওপরে রাহুর রাশি এবং সপ্তম, রাশির ওপর এবং সপ্তমভাবে রাহু কেতুর যে অ্যাক্সিস চলছিল সেটা বেশি ক্ষতিকারক, বেশি টেনশানের ছিল। বর্তমানে দ্বাদশ এবং ষষ্ঠভাবে রাহু কেতুর অ্যাক্সিস অনেকটাই শুভ ফলদায়ক হবে এবং অনেকটাই পরিস্থিতি কন্ট্রোলে আসবে, আগের থেকে অনেক ভালো হবে। শত্রু যাদের সমস্যা করছিল, শত্রু দমন হবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাবেন এই সময়, যাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকবে, সেসব পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা চাকরি ক্ষেত্র হোক, শিক্ষার ক্ষেত্র হোক, বা যাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক যাদের সমস্যা রয়েছে সেই সমস্যাও এই সময় দূর হবে। এবং স্বাস্থ্যের ষষ্ঠ ভাব রোগ, রিপু, ঋণ, শত্রুর ভাব। তো স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো এই সময়টা একটুখানি যদি কোনো স্বাস্থ্যের প্রবলেম কারো হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং ঋণের ব্যাপারে আমি বলবো এই সময় ঋণ নেওয়া বা ঋণ দেওয়া মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য আমি বলবো এই সময়টায় কিছুটা সতর্ক হতে হবে ঋণ দেওয়ার ব্যাপারে বা ঋণ নেওয়ার ব্যাপারে। যাদের কোনো পুরনো ঋণ রয়েছে এই সময় সেই ঋণ নিয়েও কোনো ছোটোখাটো সমস্যা হতে পারে, সেই দিকে একটুখানি সজাগ থাকতে হবে। এবার আসি কী করলে ভালো থাকবেন। আমি মীন রাশি এবং লগ্নের জাতকদের বলবো প্রত্যেক দিন বিষ্ণুর সহস্র নাম জপ করুন বা শুনুন। এখন তো ইউটিউবে সবই শোনা যায়, অতএব বিষ্ণুর সহস্র নাম শুনুন। সহস্র নাম বিষ্ণুর যেটা ইউটিউবে রয়েছে শুনুন, তাতে ভালো হবে সকালবেলায়। এবং প্রতি বৃহস্পতিবার মানে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন। প্রত্যেক শনিবার বা পারলে প্রতিদিন কোনো অশ্বত্থ গাছের নিচে জল দিন এবং একটি সরষের তেলের প্রদীপ জ্বালুন, এতে ভালো থাকবেন। এবং শনির অশুভ প্রভাব থেকে বা সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে
মুক্ত থাকতে পারবেন। আজ এই পর্যন্তই। এরপরে আরেকটি এই ধরনের বিশেষ ভিডিও নিয়ে আসব। তার আগে বলি, যদি আমার আলোচনা, আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে অবশ্যই থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন, যারা এখনও আমার ফেসবুক ফলো করেননি, অনুরোধ করব আমার ফেসবুকের পেজটি ফলো করবেন, ফলো করে রাখবেন। এই ধরনের আলোচনা যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক ফলো করবেন বা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।